আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। বাস ট্রাক ধর্মঘটে ভোগান্তি চরমে, বাড়তি ভাড়া নিচ্ছে রিকশা সিএনজি, প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের। সিক্রেট ডকুমেন্টস অফ মুজিব গ্রন্থে জানা যাবে সঠিক ইতিহাস, বললেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক সংস্করণের মোড়ক উন্মোচন। রাজধানীর সোয়ারিঘাটে জুতার কারখানায় আগুন, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ৫ জনের মৃত্যু। ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র রূপে বিএনপির ৩১১ প্রার্থী, নমনীয় হাইকমান্ড। জলবায়ু সম্মেলন থেকে মিলছে না কোনো ইতিবাচক সিদ্ধান্ত, কার্বন নিঃসরণ শূন্যে নামানো নিয়ে শঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ১১টার ২১শে সংবাদে, সাথে আছি আমি আশরাফ সাবেরা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: কারিগরি সমস্যায় ব্যাহত শিক্ষার্থীদের টিকাদান প্রক্রিয়া, উৎকণ্ঠায় শিক্ষক অভিভাবকরা। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সকাল ৬টা থেকে সারা দেশে বাস ট্রাক ধর্মঘট চলছে। রাজধানীর রাজপথে অল্প সংখ্যক বিআরটিসির বাস ছাড়া অন্য কোনো গণপরিবহন চলাচল করছে না। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। গন্তব্যে যেতে রিকশা সিএনজিতে ২ থেকে ৩ গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে তাদের। মাহমুদ হাসানের রিপোর্ট। জ্বালানি তেলের বর্ধিত দামের সাথে যাত্রী ভাড়ার সমন্বয়ের দাবিতে শুক্রবার ভোর থেকে বন্ধ রয়েছে বাস ও ট্রাক চলাচল। দেশের তেলের দাম বাড়া দিচ্ছে, তাই মালিকরা গাড়িগুলো সব বন্ধ করে রাখছে। আমরা গাড়ি চালাই এই পর্যন্ত কোনো সময় দেখি নাই যে তেলের দাম বাড়াইতে এইভাবে। আমরা তো যেভাবে টিকিট বেচতেছিলাম, কারণ হঠাৎ করে কি একজনের কাছে বাড়তি টাকা চাওয়া যায়? এখন তো আমরা তো এক দুর্বিষহের ভিতরে রয়েছি। রাজধানীর সড়কগুলোতে কিছু বিআরটিসি বাস দেখা গেলেও যাত্রীর সংখ্যা ছিল কম। গণপরিবহন না থাকায় রাজধানীর সড়কগুলো ছিল ব্যক্তিগত যানবাহন, রিকশা, সিএনজি চালিত অটোরিকশা আর মোটরসাইকেল চালকদের দখলে। যাত্রীরা গন্তব্যে যেতে পড়েন বিপাকে। গাড়ির জন্য বসে আছে, আমি আসলে জানতাম না যে গাড়ি আজকে বন্ধ। এখন থেকে বিকল্প ওয়ে কি আছে সেটা, ওই যে বিভিন্ন ধরনের প্রাইভেট কারটার যাচ্ছে, ওভার নিয়ে যেতে হবে, পৌঁছাইতেই হবে আর কি। এই সুযোগে রিকশা, সিএনজি চালিত অটোরিকশা, ভাড়ায় চালিত মোটরসাইকেলের ভাড়া বেড়ে গেছে কয়েক গুণ। ভাড়া তো বেশি যাবে, সিএনজি ভাড়া বেশি যাবে না? কিন্তু ভাড়া তো বাসে যাইলে তো ২০ টাকা নেই, ৩০০ টাকা দিয়ে যাইতেছি। নাহলে আমরা বাসে চলাচল করলে কি হতো, আমাদের একটা এই টাকাটা কি সেভ হতো। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে। মাহমুদ হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। এদিকে বিভিন্ন জেলা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। পণ্য পরিবহনে চলাচল করছে না ট্রাক, কাভার্ড ভ্যান। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। ময়মনসিংহের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এতে বেশি ভোগান্তিতে পড়েন বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিপ্রার্থী পরীক্ষার্থীরা। কম্বাইন্ড ব্যাংকে পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু এমন সময় পরিবহন ধর্মঘট শুরু হলো যে যেতে না পারবো পরীক্ষা দিতে। খুলনার কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে কোনো বাস চলাচল করছে না, পণ্য পরিবহনও বন্ধ রয়েছে। যারা ঢাকার বাইরে থেকে ঢাকায় যাব এবং যে পরীক্ষাগুলো দিব তাও দিতে পারতেছি না। বাস চলাচল বন্ধ থাকায় রংপুরের চাকরিতে যোগদান, পরীক্ষা সহ জরুরি প্রয়োজনে ঢাকা আসতে পারেননি অনেকে। আয়েশা শুনি যে গাড়ি বন্ধ, এখন কিভাবে যাব বুঝতে পারতেছি না। না গেলে তো সমস্যাই হবে, আমরা ছুটি নিয়ে আসছিলাম, কালকে আমাদের ডিউটি আছে। বরিশালে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ। পণ্য পরিবহন বন্ধ থাকায় বিভিন্ন হাটবাজারে নিত্যপণ্যের দামে প্রভাব পড়েছে। যে সমস্ত ট্রিপ আমরা আগে ২,১৬০০ টাকায় ঘুরিয়ে আসতাম ট্রিপ, এই ট্রিপে ৩,৩১ টাকার তেল লাগে। রাজশাহীতেও বন্ধ গণপরিবহন। চট্টগ্রামে চলছে না গণপরিবহন। ট্রাক, কাভার্ড ভ্যান চলাচল না করায় বিপাকে আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা। কোনো গাড়ি নেই, আমাদের চরম দুর্ভোগ চলতেছে এখন যাত্রীদের। সিলেটেও বাস ট্রাক চলাচল বন্ধ রয়েছে।
এছাড়া ভৈরব, নেত্রকোনা, চুয়াডাঙ্গা, নাটোর, নওগাঁ, কুমিল্লা, ঝিনাইদহ, বান্দরবান সহ বিভিন্ন স্থানে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। জনগণের ভোগান্তি বিবেচনায় পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদেরকে ধর্মঘট প্রত্যাহারের জন্য আমি আহ্বান জানাচ্ছি। আগামী রোববার বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যমে জনগণের উপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে। সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রন্থ থেকেই বিশ্ববাসী বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন সম্পর্কে জানতে পারবে। লন্ডনে গ্রন্থটির আন্তর্জাতিক সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, এ বইয়ে বিশ্ব খুঁজে পাবে দেশের প্রতি বঙ্গবন্ধুর অকৃত্রিম ভালোবাসার নিদর্শন। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তার ডাকেই জেগে উঠেছিল ৭.৫ কোটি বাঙালি। বঙ্গবন্ধুর আহ্বানে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। স্বাধীনতার পর জাতির পিতাকে সপরিবারে হত্যা করে একদল নরপিচাস। বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশের অভ্যুদয় আর ইতিহাস থেকে জাতির পিতাকেও মুছে ফেলার অপচেষ্টা চলে। বিশ্বজাতে মহান এই নেতার আত্মত্যাগ আর দেশপ্রেম সঠিকভাবে জানতে পারে, সেজন্য আন্তর্জাতিক অঙ্গনে প্রকাশ হল বঙ্গবন্ধুর গোয়েন্দা রিপোর্ট। মুজিববর্ষে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে প্রকাশ হল সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দি নেশন। বাংলাদেশের হাক্কানি পাবলিশার্সের সাথে ৭ খণ্ডের এই বই যৌথভাবে প্রকাশ করছে টেনলর অ্যান্ড ফ্রান্সিস গ্রুপ। আন্তর্জাতিকভাবে এই বইটা এখন মানুষের কাছে যাবে, শুধু বাংলাদেশের জন্য না, সারা ওয়ার্ল্ডের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ দলিল। সেই হিসেবে যার থেকে অনেক কিছু শেখার আছে, বা এখনও ইন্টেলিজেন্সের যারা, তাদের অনেক ট্রেনিংয়ের জন্য এটা কাজে লাগতে পারে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু যখন জেলে, তখন তার অবর্তমানে পর্দার আড়ালে থেকে বঙ্গমাতা কিভাবে রাজনীতি পরিচালনা করেছেন, বইটি থেকে বিশ্ববাসী তা জানতে পারবেন। কারণ আমার আব্বার যে সারাটা জীবন, তিনি তো কারাগারে, জেলখানায়। যখন আব্বা জেলে থাকতেন, আমার মা কাজ করতেন। তবে আমার মার ব্যাপারে বলবো যে উনি রিয়েল গেরিলা ছিলেন। ওনার কোনো অ্যাক্টিভিটিস কোনো দিন ইন্টেলিজেন্সরা ধরতে পারেনি। বঙ্গবন্ধু কন্যা বলেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এই ডকুমেন্টস প্রকাশিত হওয়ায় ইতিহাস আর কেউ বিকৃত করতে পারবে না। পৃথিবীর কোনো দেশে পাবেন না একজন নেতার বিরুদ্ধে তার দেশের গোয়েন্দা সংস্থা কি রিপোর্ট দিয়েছে সেটা কোনোদিন কেউ পাবলিশ করবে নিজেরা উদ্যোগী হয়ে, এটা হয় না। আমি করছি কী কারণে? আমার বাবার নাম ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল। অন্তত বলতে পারি যে এটা বের হওয়ার পর থেকে আর ইতিহাস বিকৃতি কেউ করতে পারেনি, করতে পারবে না। পরে ছোট বোন শেখ রেহানা ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে মুজিব গ্যালারি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানীর সোয়ারীঘাটে জুতার কারখানায় আগুনে ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন ২ জন। তারা মিটফোর্ড হাসপাতালে ভর্তি আছেন। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্ট। বৃহস্পতিবার রাত ১:১টার দিকে সোয়ারীঘাট এলাকার রোমানা রাবার ইন্ডাস্ট্রিজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস ৫ জনের মৃতদেহ উদ্ধার করে। দগ্ধ ২ জনকে হাসপাতালে পাঠায়। ফায়ার সার্ভিস জানিয়েছে, ৩তলা কারখানাটির ২য় তলায় শ্রমিকরা ঘুমিয়েছিলেন। তীব্র ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ৫ শ্রমিকের মৃত্যু হয়। ৮টা ইউনিট যৌথভাবে কাজ করে রাতে ৩টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। নিয়ন্ত্রণে আনার পরে আমরা সার্চে যাই। সার্চে যাওয়ার পরে ওই
রুমানা ফ্যাক্টরির মেজদাইন ফ্লোরে আমরা 5টি লাশ পাই আর কি। স্থানীয়রা বলছে প্রথমে গনিমিয়ার হাটে আগুন লাগে, পরে তা জুতা তৈরির কারখানাটিতে ছড়িয়ে পড়ে। তাদের দাবি কারখানাটির কোনো ছাড়পত্র ছিল না। জুতা কারখানা ছিল, পলিথিন ছিল, তারপরে কেমিসের একটা গোডাউন ছিল। মোটামুটি 20 বছর হবে। প্রথম কারখানায় আগুন লাগে নাই, লাগছে হলো ওই যে কাঁচা বাজারে আগুনটা লাগছে। ছাড়পত্র 2-3টা আছে, সবগুলো দিচ্ছে না, পরিবেশ ছাড়পত্র দিচ্ছে না তো। নিহতদের মৃতদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। সব ধরনের নির্বাচন বয়কট করেছে বিএনপি। এরপরও ইউনিয়ন পরিষদের ভোট উৎসবে প্রার্থী হয়েছেন 311 জন। কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্বতন্ত্র রূপে প্রার্থী হলেও ব্যবস্থা নেয়নি বিএনপি। জসিম জুয়েলের রিপোর্ট। 2021 সালের 28 ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার কথা বলেছিল বিএনপি। পরের ভোটগুলোতে বিচ্ছিন্নভাবে মাঠে ছিলেন কেউ কেউ। দলীয় প্রতীক বাদ দিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী। দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চিত্র পাল্টেছে তৃণমূল নেতাদের কাছে। স্বতন্ত্র নাম ধারণ করে ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। নির্বাচনে অংশ নিলেও ক্যামেরায় কথা বলতে নারাজ প্রার্থীরা। অস্তিত্ব টেকাতে তৃণমূলে সরব হয়েছেন তারা। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর কণ্ঠে নমনীয়তার সুর। না, দলীয় সিদ্ধান্তের উপেক্ষার সুযোগ নেই, কারণ হচ্ছে আমরা তো আমাদের দলীয় কোনো সিম্বল মার্কা তো এখানে দিচ্ছে না। সুতরাং আমাদের পক্ষ থেকে পার্টির অবস্থান একেবারেই পরিষ্কার। কেউ ব্যক্তিগত যদি করে থাকে তার নিজস্ব সমস্যা। এটা কেন্দ্রের সিদ্ধান্ত উপেক্ষা করে দলীয় প্রার্থী হলে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন তিনি। যারা দাঁড়াচ্ছে তাদের ব্যাপারে দলের প্রতি দলকে জানানো হয়। আমরা তো জানি না কারা দাঁড়াচ্ছে, কারণ যেহেতু আমরা নির্বাচনে যাচ্ছি না, আমরা জানার কোনো সুযোগ নেই। স্থানীয়ভাবে আমাদের সেখান থেকে যদি প্রতিনিধিত্ব দলকে জানানো হয়, রিপ্রেজেন্টেশন দেওয়া হয়, তখন সেটা দল দেখবে কি করে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 5 পণ্যে আটকে পোশাক শিল্পের রপ্তানি বাণিজ্য, উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর পরামর্শ। চালের বাজার ফের চড়া, শীতের সবজিতে উত্তাপ, কমেছে মুরগির দাম। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। শারদীয় দুর্গাপূজার সময় হামলাকারীদের মুখোশ উন্মোচন হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কোনো ষড়যন্ত্রই দেশকে অস্থিতিশীল করতে পারবে না। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, সাম্প্রদায়িক হামলা করে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তবে তাদের সেই অপচেষ্টা সফল হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। সরকারের এই অগ্রযাত্রা কোনো ষড়যন্ত্রের কাছে থেমে যাবে না। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগকে আরও শক্তিশালী করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কে করেছে, কেন করেছে, সব কিছুই আজকে আপনাদের সম্মুখে চলে আসছে। আমরা বারবার বলি, এদেশের লোক কোনোদিন ষড়যন্ত্রকারীকে মানে ভালোবাসে না, ঘৃণা করে। সেটাও আজকে যতই যে যা করুক, জনগণ আর মুখ ফিরিয়ে তাকাবে না। এদিকে ক্ষতিগ্রস্ত সকল মন্দির ও বাড়িঘর নির্মাণ সহ 3 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, দুর্গাপূজা চলার সময় প্রতিমা ভাঙচুর ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা পুরো দেশের শান্তি বিনষ্টের পায়তারা। দেশের সম্প্রীতি নষ্ট করতে গুটি কয়েক মানুষ ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করছে। এ সময় জাতীয় সংসদে সংখ্যালঘুদের জন্য 7টি সংরক্ষিত আসন ও সংখ্যালঘু মন্ত্রণালয়ের দাবি জানায় হিন্দু মহাজোট। 15 নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে সকল জেলা উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন নেতারা। 5 পণ্যে আটকে আছে দেশের পোশাক শিল্প।
নতুন পণ্য আসছে না, প্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবনের সক্ষমতাও বাড়েনি। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকতে হলে সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। ঢালাও নগদ সহায়তা দেওয়ার বিপক্ষে মত তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। বৈশ্বিক তৈরি পোশাকের বাজার $421 বিলিয়ন। রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে থাকলেও এ বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব এখনও 7% কম। বিজিএমই এর তথ্য বলছে, বাংলাদেশের রপ্তানি হওয়া তৈরি পোশাকের মধ্যে 73%ই টি শার্ট, ট্রাউজার, জ্যাকেট, সোয়েটার ও শার্ট। মূলত এই 5 পণ্যেই ঘুরপাক খাচ্ছে পোশাকের রপ্তানি বাণিজ্য। আর বিশ্ববাজারে এসব পণ্যের অংশীদারিত্ব 54%। এদিকে বিশ্বে উৎপাদন হওয়া 35% পোশাকের কাঁচামাল তুলা, কিন্তু বাংলাদেশে এ হার 74%। তাই আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান জোরদার করতে কৃত্রিম তন্তুর বহুমুখী পোশাক উৎপাদনের বিকল্প দেখছে না বিজিএমইএ। আমাদের নিউ মার্কেটে ওরা 4% ইনসেন্টিভ দিয়ে থাকে, তো নিউ মার্কেটে আমাদের অনেক ব্যবসা বাড়ছে। এইরকম আমরা যাচ্ছিলাম যে ম্যানমেড ফাইবার যারা করবে, তখন দেখা যাবে যে ইনসেন্টিভ 10%। সরকার থেকে এমন এই পলিসিগুলো সরকার থেকে ভাবে চিন্তা করা উচিত। উদ্যোক্তারা বলছেন, কৃত্রিম তন্তু নির্ভর 46% পোশাকের বাজার বাদ দিয়ে রপ্তানি বাড়ানো কঠিন। এই বছর আমরা প্রায় 7,000 ওয়ার্কারের একটা আউটারওয়্যার ফ্যাক্টরি নতুন নিয়ে আসছি। এটা লিড প্ল্যাটিনাম একটা ফ্যাক্টরি। এখানে আমাদের যত ধরনের টেকনিক্যাল টেক্সটাইল সম্ভব সবকিছু, ইভেন মেডিকেল পিপিই যেটা, সেটাও আমরা প্রোডাকশন করছি। তো অফকোর্স ডাইভার্সিফিকেশন ইজ এ নেসেসিটি। অর্থনীতিবিদরা বলছেন, তৈরি পোশাক রপ্তানিতে নগদ সহায়তা দেওয়ার নীতিতে বড় সংস্কার জরুরি। এক্ষেত্রে পণ্যের বহুমুখীকরণের শর্ত জুড়ে দেওয়ার পরামর্শ তাদের। ঢালাওভাবে যে কর সুবিধা দেয়া আছে অথবা ক্যাশ ইনসেন্টিভ দেয়া আছে, এটি দেওয়ার ফলে ডাইভার্সিফিকেশন হচ্ছে না। আমাদের টার্গেট হওয়া উচিত যে আগামী দিনে কোন এই ধরনের $1 বিলিয়ন পণ্য উত্তীর্ণ হবার মতো সম্ভাবনাময় পণ্য কোনগুলো, এই ধরনের কিছু 20টির মতো পণ্য টার্গেট করা উচিত। সবচেয়ে বেশি মূল্য সংযোজন করে নারীদের পোশাক। বৈশ্বিক পোশাকের বাজারে 52.6%ই উইমেন্স ওয়্যারের দখলে। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। কেজিতে ফের 2 থেকে 3 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। আর বাজারে শীতের নতুন নতুন সবজি উঠলেও দাম বেশ চড়া। তবে কমছে সব রকম মুরগির দাম। মফিউর রহমানের রিপোর্ট। আবারও বেড়েছে চালের দাম। কেজিতে 2 টাকা বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা দরে। নাজিশাইল প্রকারভেদে বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা দরে। আর 28 কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 50 টাকা দরে। স্বর্ণা কেজিতে বেড়েছে 3 টাকা, বিক্রি হচ্ছে 45 টাকা দরে। গত সপ্তাহে চেয়ে প্রতি কেজিতে 1-2 টাকা বেশি। ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে, চালের দাম প্রতি কেজিতে 2 টাকা বাড়ায় দিছে। তেলের দাম বাড়াইছে, এর জন্য আবার কিন্তু আপনার যেটা ট্রান্সপোর্ট যখন দাম বাড়াবে তখন সেটার ইয়েটাও কিন্তু চালের উপরে চলে আসবে। শীতের সবজিতে ভরপুর বাজার, তবে এখনো কমেনি দামের উত্তাপ। আর পেঁপে ছাড়া অন্যান্য সবজি বিক্রি হচ্ছে আগের দামেই। যে কপিটা গত সপ্তাহে 80-90 টাকা 100 টাকা জোড়া ছিল, আজকে সেটা 60 টাকা জোড়া। সবজি 50 থেকে 60 টাকার ভিতরে আছে আর কি। কিন্তু যদি অবরোধ বেশি দিন থাকে তাহলে হয়তো প্রভাব পড়তে পারে। ভোজ্য তেল, ডাল, চিনি আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। চিনি 75 টাকা, মুগ ডাল হলো আপনার মোটাটা 100 টাকা, চিকনটা 115 টাকা। গেছে সপ্তাহ যা বিক্রি করতেছে এই সপ্তাহ তাই বাড়ে নাই। ক্রেতারা বলছে এরই মধ্যে দাম বেড়েছে প্রায় সব পণ্যে। তেলের প্রভাব অন্য সমস্যার ভিতরে পড়বে, যে কোনো একটা ভিতরে পড়বে। গত সপ্তাহে যে বাজারে আসছিলাম, যে প্রাইস ছিল এখন এই আজকে একটু বেশি। এদিকে কেজিতে 20 টাকা করে কমেছে সব রকম মুরগির দাম। আগের দামে বিক্রি হচ্ছে মাছ, মাংস। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। কারিগরি সমস্যায় ব্যাহত শিক্ষার্থীদের টিকাদান প্রক্রিয়া। করোনার ঝুঁকি নিয়ে লাইনে দাঁড়িয়েও নিবন্ধনের ফয়সালা হচ্ছে না অনেকের। মোস্তাফিজুর রহমানের ক্যামেরায় বাকিটা জানুন অখিল পোদ্দারের কাছে। 12 থেকে 17 বছর বয়সী ছাত্রছাত্রীদের টিকা দেয়া হচ্ছে স্কুলের ভেতরে। বাইরে অপেক্ষমান শত শত অভিভাবক। বড় মেয়ে এসএসসি ক্যান্ডিডেট আর ছেলে 6-এ। এখন এসএসসি ক্যান্ডিডেট যারা, তাদের আমি রেজিস্ট্রেশন করতে পারি নাই।
অব্যবস্থাপনায় জেরবার শিক্ষার্থীরাও। ডেকে এনে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হচ্ছে স্কুল কলেজ শিক্ষার্থীদের। ঢিমে তালে নিবন্ধন চলাই বেশিরভাগকে যেতে হচ্ছে ফিরে। রেজিস্ট্রেশন যেটা আমাদের দেওয়া হয়েছে ফর্ম, ওটা বারবার ফিল আপ করি, বারবার আসে যে তথ্য ভুল। একদিকে হচ্ছে টিকা পাচ্ছি না, অপরদিকে আমাদের পরীক্ষার জন্য সময় অনেক কম। আমরা যখন লাইনে দাঁড়াই ওখানেই তো একটা গ্যাদারিং হয়ে যাচ্ছে, ওখানেই তো করোনা হওয়ার সম্ভাবনা বেশি। এখন টিকা দিতে এসেই যদি আমরা আক্রান্ত হয়ে যাই, এটা তো কোনোভাবেই কাম্য না। রাজধানীর 8টি স্কুল ও কলেজে দেয়া হচ্ছে করোনার টিকা, কিন্তু যেভাবে ভিড় ঠেলতে হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকদের, তাতে করোনা আক্রান্ত হবার ঝুঁকিও দেখা দিয়েছে। ক্ষুব্ধ শিক্ষার্থীদের কেউ কেউ টিকার লাইন বাদ দিয়ে তাই ব্যস্ত হয়েছে শ্রেণীকক্ষে। আমাদের কলেজ থেকে 3-4 বার আমাদের ইনফরমেশন নেওয়া হয়েছে, ইভেন আমরা অনলাইনেও এটা সাবমিট করেছি, বাট সার্ভারের প্রবলেমের জন্য আমাদের ইনফরমেশনগুলো যাচ্ছে না। বলা হচ্ছে যে আজকে তোমাদের হবে না, তোমরা পরবর্তীতে এসো। তো আমরা যারা এইচএসসি 2020 ব্যাচ আজ থেকে আমাদের কলেজ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। Sometimes I might miss some classes or I might not be able to go outside for certain things other than classes because it's very risky for me to go out as I'm not yet vaccinated. তো সেই কারণে অনেক হয়রানির শিকার হচ্ছে ওরা, অনেকেই অনেকবার ট্রাই করেও পারছে না। সবাই টিকা না দেয়া পর্যন্ত পুরোদমে চলবে না ক্লাস। নিবন্ধনের অব্যবস্থাপনার কারণে উৎকণ্ঠায় আছেন শিক্ষক, অভিভাবকেরা। অনেকগুলো স্কুল একসাথে হওয়াতে এটা তারা যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে করতে পারেন না। বহুদিন পরে ছেলেমেয়েরা ক্লাসে আসতে পারবে সবাই একসাথে, এটা খুব একটা ভালো উদ্যোগ। কিন্তু সেক্ষেত্রে দেখেছি জন্ম নিবন্ধন যে বিষয়টি, এটা একটা জটিলতা সৃষ্টি করেছে ছাত্রছাত্রীদের, অভিভাবকদের মধ্যে। যথাসময়ে তারা রেজিস্ট্রেশনটা পাচ্ছে না। সংক্রামক রোগ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সিডিসি বলছে নিবন্ধন সমস্যা মিটে যাবে শিগগিরই। এই টিকা কার্যক্রম আমাদের 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের সুরক্ষা দিতে সহায়তা করবে, পরোক্ষভাবে এটি তাদের পরিবারকেও সুরক্ষা দিতে সহায়তা করবে। এই বিষয়টি নিয়ে এমআইএস কাজ করছে। সার্ভারে নিবন্ধন জটিলতার কারণে হাজার হাজার শিক্ষার্থী পড়েছে মহাবিপাকে। সেই সাথে উদ্বেগ, উৎকণ্ঠায় আছেন শিক্ষক, অভিভাবকেরা। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21শে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভোগান্তির আরেক নাম চট্টগ্রাম বিআরটিএ অফিস, ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবি। সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির চুক্তি সমালোচনার মুখে বাইডেন। আমন্ত্রণ আবারও রাত 11টার 21শে সংবাদে। ভোগান্তির আরেক নাম চট্টগ্রাম বিআরটিএ অফিস। সেবা পেতে ধরতে হয় দালাল। সবচেয়ে বেশি ভোগান্তিতে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহকারীরা। জরুরি ভিত্তিতে ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবি ভুক্তভোগীদের। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। ডিজিটাল, টেকসই, নিরাপদ, সুশৃঙ্খল, পরিবেশ বান্ধব আধুনিক সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে অভিলক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। কিন্তু চট্টগ্রাম বিআরটিএ কার্যালয় যেন অন্য এক জগৎ। অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে কার্যালয় জুড়ে দাপিয়ে বেড়ায় দালাল চক্র। সেবা পেতে গুনতে হয় বাড়তি টাকা। মার্চ মাসে নিজে ব্যাংকে টাকা জমা দিয়ে ফর্ম টর্ম সবকিছু নিজে কমপ্লিট করে নিয়ে আসছি। বিআরটিএ থেকে দাঁড়ে দাঁড়ে ঘুরছি, কেউ টাকা ছাড়া কাজ হবে না। একবারে ওই কাউন্টারে মানুষে হয়রানি করতেছে, পুলিশে বলতেছে টাকা দেন, নাহলে মামলা নিয়ে যান। মামলা এখন 3000 টাকা, 3500 টাকা, 5000 টাকার মামলা দেয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহকারীরা। নির্ধারিত ফি জমা দিয়ে অপেক্ষা বছরের পর বছর, মিলছে না স্মার্ট কার্ড। ফি জমা, ফিঙ্গারপ্রিন্ট সহ প্রতিটি কাজে অনিয়মের অভিযোগ। আমারটা গত সপ্তাহে 5 মাস বাড়াই দিছে, লাভ কি হলো? এদিকে ট্যাক্স বাড়তেছে। লাইসেন্স রিনিউ করার জন্য দিছে, 2 বছর পার হয়ে গেছে, 5 বছরের লাইসেন্স এখন পর্যন্ত রিনিউ হইতেছে না। রোডে গেলে পুলিশে হয়রানি করে। তবে হয়রানির অভিযোগ অস্বীকার করে বিআরটির কর্মকর্তারা বলছেন, জটিলতা নিরসন হওয়ায় আবার লাইসেন্স দেয়া শুরু হয়েছে। আগামী 6 মাসের মধ্যে গ্রাহকরা স্মার্ট কার্ড পাবেন বলেও আশ্বাস দেন তিনি। অক্টোবর মাসের 11 তারিখ থেকে প্রিন্টিং শুরু হয়েছে এবং চট্টগ্রামে আমরা কিছু কার্ড পেয়েছি এবং গ্রাহককে ডেলিভারি দেওয়া শুরু হয়েছে। আগামী 6 মাসের মধ্যে এই প্রিন্টিং যে পেন্ডিং রয়েছে ওগুলো নিষ্পত্তি করা হবে।
চট্টগ্রাম বিআরটির কার্যালয়ে প্রতিদিন 4000-এর বেশি মানুষ ভিড় করেন বিভিন্ন সেবা পেতে। এর মধ্যেই বেশিরভাগই লাইসেন্স সংক্রান্ত। হয়রানি বন্ধে ওয়ান স্টপ সার্ভিস চালু সহ কার্যকর ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনকাল এ উপলক্ষে আচরণবিধি অবহিতকরণ সভা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই সভায় উপস্থিত ছিলেন সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এটিএম আব্দুল ওয়াহাব, মহাসচিব ফিরোজ সালাউদ্দিন সহ অনেকে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে 1973 সাল থেকে কাজ করে আসছে। প্রতিষ্ঠানের কার্যক্রম গতিশীল রাখা ও সেবার পরিধি বাড়াতে প্রতি 3 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকে ব্যবস্থাপনা পর্ষদ। এবার এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন ধর্মঘটের প্রথম দিনে মংলা সমুদ্র বন্দরে তেমন কোনো প্রভাব পড়েনি। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, জেটি ও আউটার বারে অবস্থানরত জাহাজে পণ্য ওঠানামা সহ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে মংলা থেকে আন্তজেলার 17টি রুটে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রয়েছে। ডেফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট 2021-এর পুরস্কার বিতরণ করেছেন কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সন্ধ্যায় ঢাকা সেনানিবাসী কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনী প্রধান। টুর্নামেন্টে সালমান খান উইনার, মেজর জাকির আহমেদ রানার আপ এবং ফাতেমা মতিউর লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন। গেল 3 নভেম্বর শুরু হওয়া 3 দিনব্যাপী টুর্নামেন্টে দেশি বিদেশি 600 জন গলফার অংশগ্রহণ করেন। বাংলাদেশ সহ অংশগ্রহণকারী দেশগুলো হলো দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, ভারত, পাকিস্তান, তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্র। এবার সংস্কৃতি সংবাদ। মহান মুক্তিযুদ্ধে নারীর অসামান্য অবদান তুলে ধরতে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র তারামন। স্বৈরশৌর্য মোহাম্মদ। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাস ট্রাক ধর্মঘটে ভোগান্তি চরমে, বাড়তি ভাড়া নিচ্ছে রিকশা সিএনজি, প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের। সিক্রেট ডকুমেন্টস অফ মুজিব গ্রন্থে জানা যাবে সঠিক ইতিহাস, বললেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক সংস্করণের মোড়ক। রাজধানীর সোয়ারিঘাটে জুতার কারখানায় আগুন, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে 5 জনের মৃত্যু। ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র রূপে বিএনপির 311 প্রার্থী, নমনীয় হাইকমান্ড। জলবায়ু সম্মেলন থেকে মিলছে না কোনো ইতিবাচক সিদ্ধান্ত, কার্বন নিঃসরণ শূন্যে নামানো নিয়ে শঙ্কা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।